আইপিএস স্ত্রী বলল, 50 লাখ টাকা দেব, ডিভোর্স নিয়ে নাও। স্বামী যা করল তা কেউ ভাবেও নি। তখন সন্ধেবেলা ছিল, আর দিল্লির সেই সরকারি কলোনিতে এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল, যেন বাতাসও কোনো বড় সিদ্ধান্তের ভয়ে ভীত ছিল। ড্রয়িং রুমের দেওয়ালে লাগানো ঘড়ির টিকটিক শব্দ প্রতি সেকেন্ডে হৃদয়ে আঘাত করছিল। আদনান সোফায় সোজা হয়ে বসেছিল। সামনে তার স্ত্রী সানা কুরেশি দাঁড়িয়েছিল, সেই সানা যে এখন দেশের এক দাপুটে আইপিএস অফিসার ছিল। আজ সে ইউনিফর্ম পরেছিল না, কিন্তু তার মুখে অফিসার সুলভ ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। তার চোখে না ভালোবাসা ছিল, না রাগ, শুধু একটা ঠান্ডা সিদ্ধান্ত। সানা টেবিলে একটা মোটা ফাইল রাখল। ফাইলটা বন্ধ ছিল, কিন্তু তার ভার পুরো ঘরে অনুভব হচ্ছিল। আমি সরাসরি কথায় আসছি আদনান, সে এমনভাবে বলল যেন কোনো কেসের ব্রিফিং দিচ্ছে। আদনান তার দিকে তাকালো, সেই আদনান যে নিজের জীবনে কখনো শর্টকাট নেয়নি, যে সানার প্রতিটি ইউপিএসসি চেষ্টার সময় তার সাথে রাত জেগে পড়াশোনা করেছিল। বলো। সে শান্ত কিন্তু ভারী গলায় বলল। সানা ফাইলটা তার দিকে ঠেলে দিল আর বলল, এতে 50 লাখ টাকা আছে। আদনানের ভ্রু কুঁচকে গেল। কিসের জন্য? সানা তার চোখের দিকে তাকিয়ে বলল, মিউচুয়াল ডিভোর্স, কোনো নাটক ছাড়া, কোনো বদনাম ছাড়া, 50 লাখ তোমার। সেই একটা বাক্যের সাথে যেন ঘরের বাতাস জমে গেল। আদনানের মনে হল সে ভুল শুনেছে। কি বললে তুমি? সানা চোখের পলক না ফেলে বলল, মিউচুয়াল ডিভোর্স, কোনো নাটক ছাড়া, কোনো বদনাম ছাড়া, 50 লাখ তোমার। আদনান হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তোমার হয়েছেটা কি? আমরা স্বামী স্ত্রী, এটা কোনো সদা নয়। সানার গলা ঠান্ডা রইল। এখন আর নেই আদনান, অনেক আগে থেকেই নেই। আদনানের মনে স্মৃতির বন্যা বয়ে গেল। সেই সানা যে কলেজের দিনগুলোতে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাসত, যে বলেছিল যাই হয়ে যাক সে তার সঙ্গ ছাড়বে না। তুমি আইপিএস হয়ে গেছো আর মানুষ হতে ভুলে গেছ? আদনানের গলা ধরে এলো। এক মুহূর্তের জন্য সানার চোখে কিছু একটা ভেঙে গেল, কিন্তু পরের মুহূর্তেই অফিসার ফিরে এলো। ইমোশনাল হয়েও না, এই বিয়ে এখন আমার কেরিয়ারের জন্য বোঝা, সে বলল। বোঝা? আদনান তিক্ত হাসি হাসল। আমি তোমার স্বপ্নের জন্য নিজের চাকরি ছেড়েছি, প্রতিটা ট্রান্সফারে তোমার পেছনে এসেছি, আর আজ আমি বোঝা? সানা চেয়ারে বসতে বসতে বলল, তুমি ভালো মানুষ, কিন্তু পাওয়ার কাপল ন। এই শব্দগুলো আদনানের বুকে ছুরির মতো বিঁধে গেল। পাওয়ার কাপল? সে পুনরাবৃত্তি করল। হ্যাঁ, সানা বলল, আমার এমন পার্টনার চাই যে সিস্টেমে আমার লেভেলের হবে, অফিসার, নেতা বা বড় ব্যবসায়ী। আদনান চুপ হয়ে গেল, কারণ কিছু সত্য এমন হয় যার উত্তর নীরবতাই হয়। সানা ফাইলের দিকে ইশারা করে বলল, 50 লাখ দিয়ে তুমি নতুন জীবন শুরু করতে পারো। আর তুমি? আদনান জিজ্ঞেস করল। সানা বলল, আমি এগিয়ে যাব। আর সেই একটা বাক্যে পরিষ্কার ছিল যে সে একা এগোবে না। আদনানের মনে পড়ল সানার ফোনে বারবার ভেসে ওঠা একটা নাম, আর মালিক। এই আর মালিক কে? সে জিজ্ঞেস করল। সানা চমকে গেল, কিন্তু সাথে সাথেই সামলে নিল। আমার প্রফেশনাল ব্যাপারে ঢুকো না। আদনান হালকা হাসির সাথে বলল, তার মানে কথা প্রফেশন থেকে অনেক দূর এগিয়ে গেছে। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো। দেখো, আমি চাই সব শান্তিতে হোক, সানা বলল। আদনান ফাইলটা তুলল। সেটার ওজন এখন আরও ভারী লাগছিল। সে ফাইল খুলল না, শুধু ফেরত রেখে দিল আর বলল, তোমার মনে হয় আমি বিক্রি হয়ে যাব? সানা ঠান্ডা গলায় বলল, সবাই বিক্রি হয়। আদনান প্রথমবারের মতো তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, সবাই না, কিছু মানুষ ভেঙে যায়, কিন্তু বিক্রি হয় না। সে জ্যাকেট তুলল আর বাইরে বেরিয়ে গেল। পেছন থেকে সানার আওয়াজ এলো, ভেবে নাও, এই অফার বেশিদিন থাকবে না। দরজায় দাঁড়িয়ে আদনান বলল, আর তুমিও ভেবে নাও, আজ যে সিদ্ধান্ত তুমি অফিসার হয়ে নিচ্ছ, কাল সেই সিদ্ধান্তই একজন নারী হয়ে তোমাকে খাবে। দরজা বন্ধ হয়ে গেল। সানা ওখানেই বসে রইল। সামনে ফাইল ছিল, 50 লাখ ছিল, কিন্তু প্রথমবার তার হাত কাঁপছিল। ওদিকে রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে আদনানের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই গল্পটা কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি এখন সেটা হতে চলেছে যা কেউ কল্পনাও করেনি? রাত গভীর হচ্ছিল, আর দিল্লির রাস্তা হলুদ আলয় স্নান করছিল, কিন্তু আদনানের ভেতরে অন্ধকার আরও গাঢ় হচ্ছিল। সে কোনো দিক ঠিক না করে হাঁটতে থাকল। কখনো রাস্তার ধারের আয়নায় নিজের মুখ দেখছিল, তো কখনো মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করা সানার পুরনো ছবি থেকে নজর সরিয়ে নিচ্ছিল। এই সেই মুখ, যার জন্য সে নিজের জীবনের সবচেয়ে দামি বছরগুলো উৎসর্গ করে দিয়েছিল। সেই চোখ, যাতে একসময় বিশ্বাস ছিল, আর আজ শুধু ক্ষমতার শীতলতা অবশিষ্ট। হঠাৎ তার পা থেমে গেল। সামনে চায়ের একটা ছোট দোকান ছিল, সেই দোকান যেখানে একসময় সানা তার সাথে বসে আদা দেওয়া চা খেত আর বলত,
যে অফিসার হয়েও সে বদলাবে না। আদনান চেয়ারে বসল, চা এলো, ভাপ উঠল, কিন্তু তার গলা শুকিয়েছিল। সবাই বিক্রি হয়। সানার বাক্যটা তার মাথায় হাতুড়ির মতো বাজছিল। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে এই লড়াই আর শুধু একটা বিয়ের নয়, এই লড়াই সেই চিন্তাধারার, যা মানুষের দাম টাকা আর পদ দিয়ে ঠিক করে। সে পকেট থেকে মোবাইল বের করল আর একটা নম্বর ডায়াল করল, সেই নম্বর যা থেকে সে বছরের পর বছর দূরে পালিয়ে বেরিয়েছে। হ্যালো স্যার, আমি আদনান বলছি। ওপাশ থেকে আওয়াজ এলো, ও, অবশেষে মনে পড়ল তোমার। ইনি ছিলেন জাস্টিস রাজা কুরেশি, সানার বাবা, এক রিটায়ার্ড হাইকোর্ট জাজ, যার থেকে আদনান বিয়ের পর নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল, যাতে কেউ এটা না বলতে পারে যে সে সম্পর্কের ফায়দা তুলেছে। স্যার, আমি আপনার সাথে দেখা করতে চাই। আদনানের গলায় আজ দ্বিধা ছিল না, দৃঢ়তা ছিল। সকালে চলে এসো, জজ সাহেব শুধু এটুকুই বললেন। সারা রাত আদনান ঘুমাতে পারল না। সে প্রতিটা মুহূর্ত আওড়াতে থাকল, যেখানে সে নিজেকে ছোট আর সানাকে বড় হতে দিয়েছিল। সকালে যখন সে জজ সাহেবের বাংলোয় পৌঁছল, সেখানকার দেয়ালগুলো যেন ন্যায়ের গাম্ভীর্য মেখে দাঁড়িয়েছিল। জাস্টিস কুরেশি আদনানকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন আর বললেন, তো অবশেষে আমার মেয়ে সওদা করেই ফেলল। আদনান চমকে গেল। আপনি জানতেন? জজ সাহেবের হাসি তিক্ত ছিল। আমি বিচারক ছিলাম, চেহারার পেছনে লুকিয়ে থাকা উদ্দেশ্য পড়তে জানি। আদনান সব কথা কোনো কিছু না লুকিয়ে বলে দিল। ৫০ লাখ, ডিভোর্স আর মালিক। জজ সাহেবের চোখে প্রথমবারের মতো লজ্জা ফুটে উঠল। আমার মেয়ে ক্ষমতায় অন্ধ হয়ে গেছে, তিনি বললেন। কিন্তু তুমি কি করবে? আদনান সোজা তাকে উত্তর দিল, আমি ডিভোর্স নেব, কিন্তু সওদা করব না। জজ সাহেব চমকে গেলেন। আমি কোর্টে যাব, আদনান বলল। আমি সত্য সামনে আনব, তাতে আমার জীবন বরবাদ হয়ে যাক না কেন। জজ সাহেব চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তুমি জানো, ও একজন আইপিএস, সিস্টেম ওর সাথে দাঁড়াবে। আদনান শান্ত স্বরে বলল, আর আমি সিস্টেমের সত্যের সাথে দাঁড়িয়ে থাকব। সেই মুহূর্তে জজ সাহেব প্রথমবারের মতো তাকে জামাই নয়, একজন মানুষ হিসেবে দেখলেন। যদি তুমি এই রাস্তা বেছে নাও, তিনি বললেন, তাহলে সহজ হবে না। আদনানের চোখে এখন আর ভয় ছিল না। সহজ রাস্তা যারা বেছে নেয় তাদেরই ৫০ লাখ অফার করা হয় স্যার। বাংলো থেকে বেরোনোর সময় আদনানের মনে হলো যেন তার কাঁধ থেকে বছরের বোঝা নেমে গেছে। ওদিকে সেই সময় সানা নিজের অফিসে বসেছিল। সামনে ফাইলের স্তূপ ছিল, কিন্তু তার ধ্যান বারবার মোবাইলের স্ক্রিনে যাচ্ছিল। আদনানের কোনো মেসেজ নেই, কোনো কল নেই। প্রথমবারের মতো তার অস্থিরতা হচ্ছিল। সে আর মালিককে কল করল। সব কন্ট্রোলে আছে তো? ওপাশ থেকে আওয়াজ এলো, হ্যাঁ, কিন্তু এমন লোক বিপজ্জনক হয় যারা চুপচাপ সব মেনে নেয়। সানা জানালার বাইরে তাকালো। সে কি জানত যে যেই লোকটাকে সে দুর্বল ভেবেছিল সে আর চুপ থাকবে না, বদলাতে চলেছে? সেই রাতে আদনান একটা ডায়েরি খুলল আর প্রথম বাক্য লিখল, এই লড়াই ডিভোর্সের নয়, ইজ্জতের। আর এখান থেকেই সেই গল্প শুরু হলো, যার পরিণাম কোনো আইপিএস ট্রেনিং ম্যানুয়ালে লেখা থাকে না। সকালের রোদ দিল্লি হাইকোর্টের সিঁড়িতে পড়ছিল, কিন্তু আদনানের ভেতরে এক আলাদা আগুন জ্বলছিল। সেই আগুন যা তখন জন্ম নেয় যখন মানুষের হারানোর মতো আর কিছু থাকে না। তার হাতে কোনো বড় ফাইল ছিল না, কোনো নামী উকিল সাথে ছিল না, শুধু একটা পাতলা ডায়েরি ছিল যাতে সত্য লেখা ছিল। সেই সত্য যা ক্ষমতাকে সবচেয়ে বেশি ভয় দেখায়। যেমনই সে কোর্ট চত্বরে পা রাখল, সে প্রথমবার অনুভব করল যে ন্যায়ের ইমারত যতটা উঁচু হয়, তার দরজাগুলো ততটাই ভারী হয়। অন্যদিকে সানা তার সরকারি গাড়ি থেকে নামল। সাধারণ শাড়ি, মুখে আত্মবিশ্বাস আর চোখে সেই শীতলতা যা ইউনিফর্মের আগেই চলে আসে। তার সাথে দুজন সিনিয়র অফিসার ছিল আর একজন নামী উকিল। মিডিয়ার ক্যামেরা আগে থেকেই তৈরি ছিল, কারণ একজন আইপিএস অফিসারের ডিভোর্স খবর হওয়ার জন্য যথেষ্ট। আদনানকে দেখেই সানার নজর এক মুহূর্তের জন্য থমকে গেল। সে আশা করেছিল যে আদনান আপোষের রাস্তা বাঁচবে, চুপচাপ টাকা নিয়ে গায়েব হয়ে যাবে। কিন্তু সে সামনে দাঁড়িয়েছিল, সোজা, শান্ত আর বিপজ্জনক। কোর্টরুমের বাইরে দাঁড়িয়েই সানা নিচু গলায় বলল, এখনও সময় আছে আদনান, এই লড়াই তোমার কর্ম নয়। আদনান তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, আমি লড়াই করছি না সানা, আমি সত্য বলছি। আর সত্য কারো একার কর্ম নয়। সেই মুহূর্তে সানার মোবাইলে একটা মেসেজ এলো, আর মালিকের থেকে, ওকে ছোট করে দেখো না। কোর্টের ভেতরে বিচারকের চেয়ারে বসতেই পরিবেশ বদলে গেল। আইনের ভাষা শুরু হল, কিন্তু আসল গল্প নীরব দৃষ্টিতে চলছিল।
সানা রুকিন বিষয়টাকে ব্যক্তিগত ব্যাপার বলে দ্রুত শেষ করার চেষ্টা করল। কিন্তু আদনানের উকিল, এক বয়স্ক কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, হঠাৎ বললেন, মাই লর্ড, এই কেস ডিভোর্সের নয়, ক্ষমতার অপব্যবহারের। কোর্টে শোরগোল পড়ে গেল। সানার মুখের রং বদলে গেল। মিডিয়ার কান খাড়া হয়ে গেল। আদনান সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে সেই সব বলল যা সে বছরের পর বছর চেপে রেখেছিল। কিভাবে একজন আইপিএস অফিসার হতেই সানা বিয়েকে সিঁড়ি মনে করতে শুরু করল, কিভাবে 50 লাখ টাকার অফার দেওয়া হলো, কিভাবে তাকে চুপ করানোর চেষ্টা হলো। বিচারক প্রশ্ন করলেন, আপনার কাছে কি প্রমাণ আছে? আদনান ডায়েরি খুলতে খুলতে বলল, আমার কাছে রেকর্ডিং আছে, মেসেল আছে, আর একজন সাক্ষীও আছে। সেই একটা বাক্য পুরো কোর্টরুমের হাওয়া বদলে দিল। সানা প্রথমবারের মতো সত্যিই ঘাবড়ে গেল। তার চোখ আর মালিকটি খুঁজতে লাগল, কিন্তু সে সেখানে ছিল না। বিরতির সময় জজ সাহেব চেম্বারে সানাকে ডাকলেন। বাবা আর বিচারকের মাঝের কথোপকথন কোনো তলোয়ারের চেয়ে কম ছিল না। তুমি অফিসার, তার মানে এই নয় যে তুমি আইনের ঊর্ধ্বে। এই শব্দগুলো কোনো আদেশের মতো নয়, কোনো ভেঙে পড়া বাবার মতো ছিল। ওদিকে বাইরে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছিল, আইপিএস অফিসার ডিভোর্সের জন্য টাকা অফার করায় অভিযুক্ত। সানার কেরিয়ারের মজবুত দেওয়ালে প্রথম ফাটল ধরে গিয়েছিল। আদনান বাইরে দাঁড়িয়েছিল, ক্যামেরা তার সামনে ছিল, কিন্তু সে চুপ ছিল, কারণ সে জানত যে আসল আঘাত শব্দ দিয়ে নয়, প্রমাণ দিয়ে হয়। সেই সন্ধ্যায় তার কাছে এক অজানা নম্বর থেকে কল এলো। আওয়াজ নিচু আর বিপজ্জনক ছিল। কেস তুলে নাও, না হলে তোমার জীবন খুব কঠিন হয়ে যাবে। আদনান কোনো দ্বিধা ছাড়াই বলল, আমার জীবন তো আগেই বিক্রি হতে অস্বীকার করেছে। কল কেটে গেল, কিন্তু বার্তা পরিষ্কার ছিল, এখন এই লড়াই খুলে খেলা হবে। সেই রাতে সানা তার সরকারি বাংলোয় একা বসেছিল। 50 লাখের ফাইলটা এখনও আলমারিতে বন্ধ ছিল, কিন্তু তার প্রথমবারের মতো মনে হল যে এই টাকা নয়, একটা প্রমাণ হয়ে গেছে। সে বুঝতে পারছিল যে আদনান শুধু ডিভোর্স চায় না, সে সিস্টেমের সামনে আয়না রেখে দিয়েছে। আর আয়না দেখে সবচেয়ে বেশি ভয় তাদেরই লাগে যাদের চেহারা মুখোশের পেছনে থাকে। গল্প এখন এমন এক মোড়ে ছিল যেখানে একজন সাধারণ মানুষ আদালতে নয়, ক্ষমতার বুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। দিল্লির রাত সেদিন একটু বেশিই ভারী ছিল, যেন শহরেরও আন্দাজ ছিল যে সকাল হতে হতে অনেক চেহারা বেনেকাব হতে চলেছে। আদনান তার ছোট্ট ভাড়ার ঘরে বসেছিল। টেবিলে সেই ডায়েরি, কিছু প্রিন্টআউট, পেন ড্রাইভ আর একটা পুরনো মোবাইল রাখা ছিল। এই সব এখন হাতিয়ার হয়ে গিয়েছিল, এমন হাতিয়ার যা রক্ত না ঝরিয়েও কেরিয়ার আর ইজ্জত দুটোই শেষ করতে পারে। কোর্টে হওয়া খোলসার পর সিস্টেম নড়েচড়ে বসেছিল। আদনানকে ট্র্যাক করা হচ্ছিল, তার কল লগ দেখা হচ্ছিল, আর এই সব একজন আইপিএস অফিসারের আদেশে হচ্ছিল, সেই অফিসার যে একসময় তার স্ত্রী ছিল। ওদিকে সানা নিজের অফিসে বসেছিল, সামনে সেক্রেটারির গলা কাঁপছিল। ম্যাডাম, ওপর থেকে ফাইল এসেছে, আপনার বিরুদ্ধে অস্থায়ী তদন্ত বসানো হচ্ছে। সানার হাত প্রথমবারের মতো ফাইল ধরতে গিয়ে কাঁপল, কারণ এটা সেই সিস্টেম ছিল যার ওপর তার সবচেয়ে বেশি ভরসা ছিল, আর যে এখন তার কাছে জবাব চাইছে। তার মনে পড়ল আদনানের সেই বাক্য, আজ যে সিদ্ধান্ত তুমি অফিসার হয়ে নিচ্ছ, কাল সেই সিদ্ধান্তই একজন নারী হয়ে তোমাকে খাবে। আর প্রথমবারের মতো তার মনে হল যে ওই বাক্যটা অভিশাপ ছিল না, সতর্কবাণী ছিল। সেই সময় আর মালিকের কল এলো। গলার স্বরে আগের সেই আত্মবিশ্বাস ছিল না। মিডিয়া হাত থেকে বেরিয়ে যাচ্ছে, হাইকমান্ড রেগে আছে, তোমাকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। সানা রেগে ফেটে পড়ল, দূরত্ব? আমি সবকিছু তোমার কথাই করেছি। উপাস থেকে ঠান্ডা আওয়াজ এলো, সিস্টেমে সম্পর্ক কাজের জন্য হয়, কোরবানির জন্য নয়। কল কাটতেই সানা বুঝে গেল যে সে দাবার গুটি ছিল, খেলোয়াড় ছিল না। এদিকে আদনানও হুমকি পাচ্ছিল, কখনো অজানা গাড়ি তার পিছু নিচ্ছে, কখনো হঠাৎ বিদ্যুৎ চলে যাচ্ছে, কখনো বাড়িওয়ালা ভয় দেখিয়ে নোটিশ দিচ্ছে। কিন্তু প্রতিটা ভয়ের সাথে তার ইরাদা আরও মজবুত হতে থাকল, কারণ সে এখন শুধু নিজের অপমান নয়, দেশের সেই ব্যবস্থার সত্যতা দেখতে পাচ্ছিল যেখানে ঠিক আর ভুল ক্ষমতার দাড়িপাল্লায় মাপা হয়। সেই রাতে আদনান জাস্টিস কুরেশির সাথে দেখা করতে পৌঁছল। বৃদ্ধ বিচারকের চোখে অনুশোচনা পরিষ্কার ছিল, আমি আইনের সেবা করেছি, কিন্তু নিজের মেয়েকে মানুষ বানাতে ভুলে গেছি। আদনান শান্ত স্বরে বলল, স্যার, এখনও সময় আছে, যদি আপনি সাক্ষী হন। জাজ সাহেব চুপ হইলেন, কারণ সাক্ষী হওয়া মানে শুধু সত্যি বলা নয়, নিজের রক্তের বিরুদ্ধে দাঁড়ানো। ওদিকে মিডিয়ায় আরও একটা বোমা ফাটল।
আর মালিকের ওপর আগে থেকে চলা এক গোপন তদন্তের খবর লিক হয়ে গেল, যাতে সানার নাম পরোক্ষভাবে যুক্ত ছিল। নিউজ চ্যানেলগুলোতে প্যানেল চিৎকার করছিল, বিতর্ক চলছিল, আর প্রতিটা স্ক্রিনে সানার সেই ছবি ছিল যাতে তাকে কড়া অফিসার মনে হতো, কিন্তু ভেতর থেকে ভেঙে পড়া নারীটি এখন স্পষ্ট দেখা যাচ্ছিল। রাতের শেষ প্রহরে সানা তার সরকারি বাংলোর বেডরুমে একা বসেছিল। আলমারি খুলে সে সেই ৫০ লাখ টাকার ফাইল বের করল। নোটের বান্ডিলগুলো এখন তাকে শক্তি নয়, অপরাধ বোধ দিচ্ছিল। সেই সময় আদনানের মেসেজ এলো, আমি তোমাকে বরবাদ করতে চাই না সানা, আমি শুধু সত্যকে মরতে দেব না। সানার চোখ দিয়ে প্রথমবারের মতো জল পড়ল, কারণ সে অনুভব করল যে যাকে সে সবচেয়ে দুর্বল ভেবেছিল সেই আজ সবচেয়ে মজবুত হয়ে দাঁড়িয়ে আছে, আর যেই সিস্টেমকে সে নিজের কবচ মেনেছিল সেই এখন তাকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। গল্প এখন সেই মোড়ে ছিল যেখানে প্রশ্ন এটা ছিল না যে ডিভোর্স হবে কিনা, প্রশ্ন এটা ছিল যে কে বাঁচবে, মানুষ না ক্ষমতা। সকালের প্রথম আলো যখন দিল্লি হাইকোর্টের ইমারতে পড়ল, তখন মনে হল যেন অন্ধকারের লম্বা রাতের পর সত্য নিজে আদালত পর্যন্ত হেঁটে এসেছে। কোর্টরুম কানায় কানায় পূর্ণ ছিল, মিডিয়ার নজর বিচারকের চেয়ারে আটকে ছিল, আর সবাই জানত যে আজ রায় শুধু একটা ডিভোর্সের নয়, পুরো সিস্টেমের চিন্তাধারার হতে চলেছে। আদনান একদম শান্ত দাঁড়িয়েছিল, মুখে না রাগ না ভয়, কারণ যে সব হারিয়েছে তাকে ভয় দেখানোর জন্য আর কিছু অবশিষ্ট থাকে না। অন্যদিকে সানা বসেছিল। আজ না তার সাথে অফিসারদের দল ছিল, না আর মালিক, না সেই আত্মবিশ্বাস। আজ তাকে প্রথমবারের মতো একজন সাধারণ নারীর মতো লাগছিল, যাকে নিজেরই সিদ্ধান্তের বোঝা ওঠাতে হচ্ছে। বিচারক শুনানি শুরু করলেন, আর সবার আগে আদনানকে বলার অনুমতি দিলেন। সে সেই ডায়েরি তুলল, কিন্তু আজ তাতে লেখা শব্দের চেয়ে তার গলায় বেশি সত্যতা ছিল। সে বলল যে সে প্রতিশোধ চায় না, তার কারো চেয়ার চায় না। সে শুধু এটা প্রমাণ করতে চায় যে সম্পর্ক টাকা দিয়ে মাপা যায় না, আর ক্ষমতার ব্যবহার ব্যক্তিগত জীবন পিষে ফেলার জন্য করা যায় না। তারপর সেই মুহূর্ত এলো যখন আদালতে সেই অডিও রেকর্ডিং চালানো হলো, যাতে সানার গলা পরিষ্কার শোনা যাচ্ছিল। ৫০ লাখ নিয়ে নাও আদনান, আর চুপচাপ ডিভোর্স দিয়ে দাও। এটা তোমার লড়ার মতো লড়াই নয়। কোর্টরুমে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। মিডিয়ার ক্যামেরা ঝুঁকে গেল, আর সানার চোখ বন্ধ হয়ে গেল, যেন সে সেই আওয়াজ থেকে পালাতে চায় যা একসময় তারই ছিল। বিচারক সানাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এটা অস্বীকার করেন? আর সেটাই সেই মুহূর্ত ছিল যেখানে গল্পের সবচেয়ে বড় মোড় এলো। সানা উঠল, তার হাত কাঁপছিল, কিন্তু গলার স্বরে প্রথমবারের মতো সত্যতা ছিল। সে বলল, না, আমি এটা অস্বীকার করি না, আমি ভুল করেছি। কোর্টে শোরগোল পড়ে গেল, কারণ ক্ষমতা খুব কমই নিজের অপরাধ স্বীকার করে। সে আরও বলল যে কিভাবে সিস্টেম তাকে ক্ষমতার নেশা দিয়েছিল, কিভাবে আর মালিক তাকে বুঝিয়েছিল যে সম্পর্ক দুর্বলতা হয়, কিভাবে সে আদনানকে ছোট ভেবে নিয়েছিল কারণ সে চুপ ছিল, আর কিভাবে ৫০ লাখ তার কাছে সমাধান নয়, পালানোর রাস্তা ছিল। জজ সাহেব, যিনি শুধু বিচারক নন, একজন বাবাও ছিলেন, রায় শোনানোর সময় বললেন যে আদনান আর সানার ডিভোর্স আইনত মঞ্জুর করা হলো। কিন্তু সাথে সাথেই সানার বিরুদ্ধে বিভাগীয় এবং অপরাধমূলক তদন্তের আদেশ দেওয়া হলো, কারণ আইনের নজরে অফিসার হওয়া ঢাল নয়, দায়িত্ব হয়। রায় আসতেই মিডিয়া আদনানকে ঘিরে ধরল, প্রশ্নের বন্যা বয়ে গেল, কিন্তু সে শুধু এতটুকুই বলল, আমি জিতে আসিনি, আমি শুধু নিজেকে হারিয়ে যাওয়া থেকে বাঁচিয়ে এসেছি। সেই সন্ধ্যায় আর মালিকের গ্রেপ্তারের খবর এলো। তার অনেক পুরনো কেস খুলতে শুরু করল, আর এটা পরিষ্কার হয়ে গেল যে সানা শুধু একটা নাম নয়, একটা পুরো খেলার অংশ ছিল। কয়েক সপ্তাহ পর সানা আইপিএসের ইউনিফর্ম খুলে ফেলল। সেই ইউনিফর্ম, যা একসময় তার শক্তি ছিল, এখন তার জন্য মনে করিয়ে দেওয়া বোঝা হয়ে গিয়েছিল। অন্যদিকে আদনান ৫০ লাখে কখনো হাত লাগায়নি। সে সেই টাকা কোর্টের আদেশে একটা ট্রাস্টে দান করে দিল, যারা সেই সব নারী ও পুরুষদের সাহায্য করে যাদের সম্পর্কে টাকা আর পাওয়ার দিয়ে দাবিয়ে রাখা হয়। শেষ দৃশ্যে আদনান একটা ছোট মঞ্চে দাঁড়িয়েছিল। সামনে কিছু যুবক ছিল। সে বলল, মানুষের দাম তার পদ দিয়ে নয়, তার চরিত্র দিয়ে ঠিক হয়। আর সেই ভিড়ে সবার পেছনে সাধারণ পোশাকে দাঁড়িয়ে সানা এই শব্দগুলো শুনছিল। চোখে অনুশোচনা, কিন্তু মুখে শান্তি, কারণ প্রথমবারের মতো সে সত্যের মুখোমুখি হয়েছিল। গল্পটা ওখানেই শেষ হয় না, বরং ওখান থেকেই শুরু হয়,
যেখানে এক মানুষ ডিভোর্স নিয়ে সম্পর্ক ভাঙেনি, বরং এটা প্রমাণ করে দিয়েছে যে কিছু লোক বিক্রি হয় না, তারা উদাহরণ হয়ে যায়। আর এটাই সেই কাজ যা আদনান করেছিল, এমন কাজ যা কেউ কল্পনাও করেনি।